নমস্কার, আমি রাজীব রায়, ইকারা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জামুড়ি 1 চক্রের অন্তর্গত পশ্চিম বর্ধমান ডিপিএসসি। আমি এইচপিআরসি নিয়ে যেটুকু আলোচনা গতকাল করেছিলাম তার পরের অংশ অর্থাৎ লাইফ স্কিলের পরের অংশগুলো নিয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করছি এবং ছোট্ট আলোচনার মধ্যে এইচপিআরসি ফিল আপ সংক্রান্ত এবং এর যে থট বা ফিলসফি এগুলোকে ডিসকাশন করার চেষ্টা করছি, যাতে আমরা যারাই এটা ফিল আপ করছি ফিল আপ করার সময় এর পিছনে লজিক, এর ফিলসফিটা জানলে ফিল আপ করার সাথে একটা এঙ্গেজমেন্ট হয়, অর্থাৎ ইচ্ছার সাথে ফিল আপ হয়। কারণ আমরা জানি ফিল আপ করতে গিয়ে ফিল আপ আমরা করেই ফেলবো, অনেকে বুঝে বা একটু কম বুঝে যে করে ফেলবো, কিন্তু ফিলসফিটা যদি আমরা বুঝতে পারি তাহলে ফিল আপ করাটা হয়তো আরও বেশি অটোমেটিক এঙ্গেজিং হবে। তো আমরা গতকাল লাইফ স্কিল পর্যন্ত আলোচনা করেছিলাম, যদিও লাইফ স্কিলটা একদম বছরের শেষে একবারই শ্রেণীভিত্তিক প্রতিটি শিশুর 15টি লাইফ স্কিলের উপর আমাদেরকে গ্রেডেশন করতে হয়, কিন্তু যেহেতু ওটা প্রথম পাতার শেষেই ছিল তাই আমরা এই আলোচনাটা করেছিলাম, যেটা আমরা এইচপিআরসিতে দেখেছিলাম। আমরা বাকি যে আলোচনা করছিলাম সেগুলো রিপিট করছি না, কারণ ওই ভিডিওতে গেলে দেখা যাবে। আমরা দেখতে পাচ্ছি তারপরে সে গুরুত্বপূর্ণ অংশটা আসছে, সেটা হচ্ছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। আমরা দেখতে পাচ্ছি ফরম্যাটিভ ইভ্যালুয়েশন বছরে 9 বার হচ্ছে এবং প্রত্যেক 3 মাস পরপর 3 মাস হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পরপর 3 মাস ফরম্যাটিভ ইভ্যালুয়েশন হলো, তারপরে এপ্রিলে এসে সামেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে। আর ফরম্যাটিভ আর সামেটিভ হয়ে যাওয়ার পর প্রথম পর্ব শেষ হওয়ার সাথে সাথে এলপিসিডি অর্থাৎ লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন বা শিক্ষণের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ, এটা আমাদের ফিল আপ করতে হচ্ছে কোয়ালিটি স্টেটমেন্ট দিয়ে। তাহলে আমরা এখানে দেখলাম ফরম্যাটিভ আমরা মার্কস দিয়ে করলাম, আমরা দেখলাম সামেটিভও আমরা মার্কস দিয়ে করলাম, তারপর আমরা দেখলাম এলপিসিডি আমরা কোয়ালিটি স্টেটমেন্ট দিয়ে করলাম, এবং ঠিক সেই 3 মাস অন্তর এলপিসিডি সমান্তরালে বিসিও বা আচরণের বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ বা বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম, এটাও গ্রেডেশন রয়েছে, এবং সেই ক্ষেত্রে আমরা 10খানা আইটেম দেখতে পাচ্ছি, তার এগেনস্টে আমাদেরকে গ্রেডেশন করতে হয়। এই পুরোটা কমপ্লিট হবে প্রত্যেক 3 মাস অন্তর সামেটিভ যেই শেষ হয়ে যাবে 4 মাস অন্তর আমরা করছি এলপিসিডি, বিসিও। অনুরূপভাবে আবার পরের 4 মাসে আমার দ্বিতীয় সামেটিভ, আরও 3টে ফরম্যাটিভ, এলপিসিডি, বিসিও, এবং শেষেরটাও অনুরূপভাবে ফলো আপ হচ্ছে। এবং গোটাটা কমপ্লিট হওয়ার পর আমরা শেষে আসছি লাইফ স্কিলটাকে ফিল আপ করছি। তো এর পিছনে লজিক কী বা এর ট্রানজিশনগুলো কীভাবে হচ্ছে, এটা নিয়ে ছোট্ট আলোচনা আজকে আমরা করছি। প্রথমেই দেখুন ফরম্যাটিভ নিয়ে বলা আছে, অর্থাৎ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন মানে মূল্যায়ন। কিন্তু ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের প্রধান যে দিকটা আমরা দেখতে পাচ্ছি, ফরমেশন হচ্ছে। এখানে শিশুকে নিয়ে আমরা যা আলোচনা করছি সেগুলো কি হচ্ছে না, ইনফরমেশন, র ডেটা বা ইনফরমেশন, যেগুলো টেক্সট কেন্দ্রিক, সেগুলো শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যখন এগোচ্ছি শিশুর সাথে আলোচনার সাপেক্ষে শিশু সেগুলি গ্রহণ করছে। সেই গ্রহণ কতটা করতে পারছে এবং সেই গ্রহণ করার পিছনে কি পারপাস, সেটা ফিক্সড করে যদি আমরা ফরম্যাটিভ ইভ্যালুয়েশনটা নিতে পারি, তাহলে আমরা শিশুর মধ্যে কি ফরমেশন করতে চাইছি সেটা সুস্পষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে ফরমেশন যে ফেজ, সেই ফেজে আমরা দেখতে পাই যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাকে সংশোধন করবার জন্য পরের ফরম্যাটিভ রয়েছে। আবার তাতে যদি কিছু ড্রব্যাক থেকে যায় বা শিশুর কোনো দুর্বলতা থেকে যায়, তাকে ফিল আপ করার জন্য থার্ড ফরম্যাটিভ রয়েছে। এইভাবে এক একটা ফরম্যাটিভ 3 মাস আমরা চলে এলাম, চতুর্থ মাসে এসে আমি সামেটিভ ইভ্যালুয়েশন করছি। বেসিক ডিফারেন্স কি না, ফরম্যাটিভটা ফরমেশন ফেজ, এটা রেমিডিয়াল ইন নেচার, মানে রেমিডি দেওয়ার শিশুদের জায়গা রয়েছে। আর যখন আমরা সামেটিভ করছি তখন ওটা কি হচ্ছে না, জাজমেন্টাল। ওখানে আর রেমিডিয়াল মেজারমেন্ট দেওয়ার কিছু নেই, শিশু পরীক্ষা দিল, ওর গঠিত জ্ঞানের আমরা একটা মূল্যায়ন করছি, এবং সেই মূল্যায়ন থেকে শিশু এবং তার বাবা মা এটা বুঝতে পারছে যে ওর যে টার্গেট ছিল এতটা পৌঁছানো, ও কতটা পৌঁছতে পারলো। ও সেলফ জাজমেন্টও করতে পারছে, মাস্টারমশাই দিদিমণিরাও পাচ্ছেন, বাবা মারাও পাচ্ছেন, অন্যের সাথেও নিজেকে তুলনা করতে পারছে, এবং পরবর্তীকালে কি অভাব রয়েছে, তার কোন কোন জায়গাগুলো সমস্যা হচ্ছে সেগুলো নিরূপণ করে যাচ্ছে কার মাধ্যমে, ফরম্যাটিভের মাধ্যমে। আবার আমরা পরবর্তীকালে ফরম্যাটিভের সুযোগ পাচ্ছি, সেই ফরম্যাটিভে আমরা দেখতে পাচ্ছি প্রতি মাসের 3য় সপ্তাহে ফরম্যাটিভ নেওয়া হচ্ছে, এবং ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের পর ওর যেখানে আমরা দেখতে পাচ্ছি ড্রব্যাকস রয়েছে বা দুর্বলতা রয়েছে, সেটা রেমিডিয়াল মেজারমেন্ট দেওয়ার জন্য সরকারিভাবে আমাদের নির্দেশ রয়েছে সেই মাসেরই শেষ সপ্তাহে। তো এটা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনেরই আরও কনসেন্ট্রেটেড ফর্ম, যেটা আমরা পশ্চিমবঙ্গে পিকক মডেলের মাধ্যমে 2012 থেকে শুরু করেছিলাম। এই বছরের 2 জানুয়ারি থেকে সেটা আরও উন্নত ধারায়, উন্নত জায়গায় এসে পৌঁছেছে, কেননা এডুকেশন একটা গ্লোবাল বিষয়। তো গ্লোবালি ইন্ডিকেটার বেসড লার্নিং থেকে লার্নিং আউটকাম বেসড লার্নিংয়ের একটা ট্রানজিশন হয়েছে। তো ইন্ডিকেটার থেকে লার্নিং আউটকামে, সুতরাং আমাদেরকেও এনসিএফ 2020-কে কেন্দ্রে রেখে আমাদেরকেও ইন্ডিকেটার বেসড লার্নিং থেকে প্রায় 12-13 বছর ইন্ডিকেটার বেসড লার্নিংয়ে পড়াশোনার পর আমরাও শিফটেড হয়েছি বিষয়ের মধ্যে থেকে কীভাবে লার্নিং আউটকাম বেসড লার্নিংয়ে যাওয়া যায়। এখন ফরম্যাটিভ শব্দটা ফরমেশনের সাথে যুক্ত, অর্থাৎ শিশু কিছু ফরমেশন করছে। ধরে নিন একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে চাষের জমি আপনি প্রস্তুত করছেন,
তো যখন চাষের জমি প্রস্তুত করি নির্দিষ্ট ধাপে ধাপে হয়, যেমন তার আগে জমি নিড়ানো হয়। নিড়ানো মানে জমির মধ্যে যা কিছু আগের যে ফসল কাটা হয়ে গেছে তার যে অবশিষ্ট অংশ ওয়েস্ট মেটেরিয়াল পড়ে রয়েছে বা আর যা কিছু যা ওই চাষে লাগবে না ওই জমিতে, সেগুলোকে পরিষ্কার করে নেওয়া হয়। তারপরে সেখানে কি করা হয়, লাঙ্গল বা ট্রাক্টর চালানো হয়। তাহলে ওই পরিষ্কার করাটা ধরুন একটা ছোট্ট লার্নিং আউটকাম। আপনি ডিসাইড করলেন যে আজ বাচ্চাকে শেখাবো জমি কিভাবে পরিষ্কার করতে হয়। তারপরে কি দেখা যাচ্ছে না আমি কিভাবে লাঙ্গল চালাতে হয় শিখলো। পরে কি দেখা যাচ্ছে না সেই জমিকে আমি মই চালিয়ে কিভাবে মাটিকে স্মুথ করতে হয়। তারপর দেখা যাচ্ছে জল এবং সার দিয়ে জমিকে রেডি করা হলো। তারপরে দেখা যাচ্ছে ফসলের বীজ দেওয়া হলো এবং বীজ বপন করা হলো জল দিয়ে। এই যে প্রত্যেকটা ধাপ এগুলোকে একটা করে লার্নিং আউটকাম ধরে নিন। এবং লার্নিং আউটকাম কীভাবে মেজার করা হয় দু কথা আমি এখনই বলছি সেই নিয়ে। এই ধাপ যে চলতে থাকছে, এই ধাপ কতক্ষণ চলতে থাকবে, এই যে ফসলের বীজ লাগানো হয়ে গেল, এরপর শিশু কি করছে বা যে কৃষক তিনি কি করছেন, কিছুক্ষণের জন্য ধরে নিন যে সেই শিশুটি এটা করছে। এরপর যে 3 মাস ধরে ফসল গ্রো আপ হবে, তো তার যে রাইপেনিং ফেজ আসবে, সেই রাইপেনিং ফেজ জুড়ে তার কি করবে, অবজারভেশন করবে সেই ফসলের গোড়াতে জল আছে কিনা, পোকা লেগে গেছে কিনা, তাহলে তার কি ট্রিটমেন্ট হবে, কি মেডিকেশন হবে, ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলোকে কি করলে প্রোডাকশন আরও বেটার হবে। তো এটা হচ্ছে ফরমেশন বা ফর্মেটিভ ফেজ। এবার হারভেস্টিং যখন আসছে, অর্থাৎ ঠিক 3 মাস 4 মাস যে সময়ের উপযোগী যখন ফসল তৈরি হয়ে গেছে তাকে কাটছেন, এটা হচ্ছে সামেটিভ। কাটবার সময় কিন্তু মানে প্রোডাক্ট যখন হাতে চলে এসছে তার আর কোনো গুণগত মানের পরিবর্তনের কোনো অবকাশ আমাদের হাতে থাকে না। কিন্তু যখন প্রসেসটা চলছিল, অর্থাৎ একদম মাটি তৈরি করা থেকে ধাপে ধাপে শিশু যখন একদম চাষ করে যে বীজ বপন পর্যন্ত নিয়ে এলো এবং তারপরে তার রক্ষণাবেক্ষণ করে কাটার ঠিক ফসলটা কাটার আগের পর্যন্ত অবস্থা, এই 3 মাসটা ধরে নিন ফর্মেটিভ, যেটা শিক্ষকরা এখানে করছে শিশুদের নিয়ে। তাহলে শিশুরা যদি আমাদের ক্ষেত্রে দেখা যায় যে এই 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 ধাপে ধাপে শিশুকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে পাঠ্যসূচি আমাদের কাছে যেটা রয়েছে, কারণ ফর্মেটিভটা আমরা দেখতে পাচ্ছি বিষয়বস্তু কেন্দ্রিক, অর্থাৎ বইয়ের মধ্যে যে ইনফরমেশন তার ট্রানজিশন হচ্ছে লার্নিং টিচিং প্রসেসের মধ্যে। এবার ইনফরমেশন ট্রানজিশন করতে গিয়ে ধরে নেওয়া যাক একটা উদাহরণ যে আপনি পড়াচ্ছেন বাংলা, তাহলে বাংলা পড়াতে যখন ক্লাসে ঢুকছেন বা আমরা যখন ঢুকছি বাংলা পড়াতে, তাহলে যে পাঠটা পড়াচ্ছি একদিনই গোটা পাঠ পড়াচ্ছি না, তাহলে গোটা পাঠটা শেষ হওয়াটা ধরুন সেই পাঠটাকে যখন আমি শেষ করে ফেলছি বা এইরকম কয়েকটা পাঠ শেষ করে ফেলছি, সেইটুকু নিয়ে আমি সামেটিভ নিচ্ছি। তাহলে কয়েকটা পাঠ শেষ করে ফেলার পূর্বে যে ধাপগুলো আপনি যাচ্ছেন সেগুলো হচ্ছে ফরমেশন বা ফর্মেটিভ। এই ফর্মেটিভের মধ্যে কী হচ্ছে, বিষয়ভিত্তিক এবং লার্নিং আউটকাম ওরিয়েন্টেড বা গাইডেড। এই লার্নিং আউটকাম কি, এই নিয়ে দু কথা বলছি। লার্নিং আউটকাম কেন না, আমরা যদি কোনো পারপাস ফিক্স না করে ক্লাসের মধ্যে যাই, তাহলে শিশু থেকে আমি কি চাইছি, ওর কোন অংশটা গঠন করতে চাইছি সেটা আমাদের কাছে অস্বচ্ছ হয়ে যায়। তাহলে আগে আমাদের কি করতে হবে, আমরা যারা মাস্টারমশাই দিদিমণি রয়েছি পাঠটাকে একটু ভালো করে দেখে নিলাম, যেটা আমরা হয়তো করেই থাকি। আজকের আলোচনার পর হয়তো এটা আরেকটু কংক্রিট মানে কনসেপ্ট আরেকটু কংক্রিটাইজ হবে, এইটুকুই আর কিছু না। তো পাঠটাকে একটু পড়ে নিলাম, পাঠের কোন অংশটা শিশুদের সাথে আজ ডিসকাশন করব। আমরা পাঠে ক্লাসরুমের বাইরে থেকে ভেতরে যখন আছি একটা অ্যাট ইজ অ্যাটমসফিয়ার তৈরি করলাম, শিশুদের একটা জয়ফুল পরিবেশ দিলাম, একটু গল্প করলাম। পাঠের সাথে প্রাসঙ্গিক কোনো আলোচনা যেটা তাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত বা নয় কিন্তু ওদের অবাক বা আশ্চর্য করে দেবে, এই ধরনের কোনো আলোচনার মাধ্যমে আমি পাঠটার মধ্যে ঢুকলাম। এবং তার পূর্বে আপনি স্থির করে ফেলেছেন লেসন প্ল্যান ডিজাইন করার সময় যে আজকের যে পাঠটা পড়াবো এখানে আমার লার্নিং অবজেক্টিভ কী, আমি শিশুটির কোন কম্পিটেন্সি ডেভেলপ করতে চাইছি, এগুলো ফর্মেটিভ ফেজে হচ্ছে। এইভাবে ধীরে ধীরে আপনি প্রত্যেকটা পাঠের ক্ষেত্রে এটা করছেন এবং তাকে অবজার্ভ করার জন্য, তাকে অ্যাসেস করার জন্য এবং তাকে ইভ্যালুয়েট করার জন্য প্রতি ধাপে একটাই টুল আপনি ইউজ করছেন, সেটা হচ্ছে লার্নিং আউটকাম। এখন এই লার্নিং আউটকাম কি না, ওই লার্নিং যে প্রসেসটা চলছে তার আউটকাম আপনি কি এক্সপেক্ট করছেন, যার উপর ডিপেন্ড করে এই প্রসেসটাকে কন্টিনিউ আমরা করব, অর্থাৎ ফর্মেটিভ ইভ্যালুয়েশনটাকে আমরা চালাবো। এখন ফর্মেটিভ ইভ্যালুয়েশন চালাবার জন্য আপনি লার্নিং আউটকাম বেসড কিছু অ্যাকশন ভার্ব আমাদেরকে ডিটারমাইন করতে হয়, যেটা ব্লুমস ট্যাক্সোনমিতে গেলে আমরা সহজেই দেখতে পেয়ে যাবেন। যেমন দেখুন আমার এই নেক্সট যে স্লাইডটা আসছে, এটা আমরা গতকাল যেটা শেষ করেছিলাম, আজ লাস্ট ক্লাসে যেটা শেষ করেছিলাম, আজকের যে স্লাইডটা আসবে এই এলো ব্লুমস ট্যাক্সোনমি। এটা আমরা সবাই গিয়ে দেখবেন, ইন্টারনেটেও পেয়ে যাবেন, আবার আমার এখানে রয়েছে, আপনারা স্ক্রিনশট নিয়ে এখান থেকে দেখতে পারেন। আমরা দেখতে পাচ্ছি একটা শিশুর জ্ঞান গঠনের যে ধাপগুলো আছে, অর্থাৎ নলেজ কনস্ট্রাকশন যেখানে হচ্ছে, সেই জ্ঞান গঠনের ধাপগুলো শুরু হচ্ছে কোথার থেকে, রিমেম্বারিং থেকে আন্ডারস্ট্যান্ডিংয়ে যাচ্ছে। শিশু একটি জিনিস মনে রাখার ক্ষমতা নির্মাণ করছে, তারপর সেটা বোঝার ক্ষমতা, অ্যাপ্লাই করা, অ্যানালাইজ করা, ইভ্যালুয়েট করা এবং ক্রিয়েট করা। এখন আমি ধরবো কী করে যে শিশু ক্রিয়েশনে পৌঁছে গেছে, কেননা ক্রিয়েশনেরই কনসেন্ট্রেটেড ফর্ম আবার কী হয়ে যাচ্ছে, সেমি কনসেন্ট্রেটেড ফর্ম হয়ে যাচ্ছে আপনার এলপিসিডি আর বিসিও, আর তার হাই ডেন্সড কনসেন্ট্রেটেড ফর্ম হচ্ছে লাইফ স্কিল। তো কীভাবে এই কনভার্সনগুলো শিশুর হবে কী করে বুঝবো, আমি ফর্মেটিভ যখন শিশুকে পড়াবার সময় আমি যে পাঠের যে অংশটা পড়াবো ওখান থেকে কী পারপাস আমি ফিক্স করতে চাইছি, সেগুলো এই ধরনের ভার্ব দিয়ে আমাকে
করতে হবে। অর্থাৎ রিমেম্বারিং জোন যেটা আছে সেখানে আমি ও ডিফাইন, অর্থাৎ ওকে কোনো একটা কবিতার নাম, তার কবির নাম, এগুলো তো মুখস্থ কেন্দ্রিক, এগুলো মনে রাখার বিষয়, এখানে বোঝার কোনো বিষয় নেই। হয়তো মনে রাখার কোনো পদ্ধতি আপনি নিজের মতো করে ছেলেদের মধ্যে দিতে পারেন যাতে ও সহজে মনে রাখতে পারে। এরপর ও বোঝার পর কবিতাকে ও কম্প্রিহেন্ড করতে পারছে কিনা, অর্থাৎ যেটা ও বুঝলো সেটা যেটা ও পড়লো সেটা কি ও বুঝলো, সেই বোঝার জন্য আমি কি করছি, সামারাইজ, ইন্টারপ্রেট, ক্লাসিফাই, কম্পেয়ার, কন্ট্রাস্ট এই ধরনের ভার্ব বা অ্যাকশন ভার্বের ব্যবহার করছি। যেটা বুঝলো সেটা কি প্রয়োগ করতে পারে, অ্যাপ্লাই, তাহলে অ্যাপ্লাই করতে পারছে কিনা, না তাকে প্রবলেম থ্রো করতে হবে। সেই প্রবলেম যদি ও সলভ করতে পারে বা সেই প্রবলেমের মধ্যে এমন কিছু প্রশ্ন আপনি দিচ্ছেন যে প্রশ্নের উত্তরে ওর নির্মিত জ্ঞান দিয়ে কোনো দুটো বিষয়কে, রিলেটেড বিষয়কে রিলেট করতে পারছে, কোনো অসম্পূর্ণ বিষয়কে সম্পূর্ণ করতে পারছে প্রভৃতি। এরপর আসছে অ্যানালাইজ। অ্যানালাইজ মানে এবার এখনও পর্যন্ত শিশুর যা গঠিত জ্ঞান ও প্রায়োগিক ক্ষেত্র থেকে অ্যানালিসিস জোনে এলো, মানে ও সুপারফিশিয়াল লার্নিং থেকে আরও ডিপ লার্নিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে একটি শিশু। আমার ফরম্যাটিভ ইভ্যালুয়েশন চলছে, আমি আমার এই অ্যাকশন ভাবগুলোকে লার্নিং আউটকাম হিসেবে ব্যবহার করেছি, অ্যাকশন ভাবগুলোকে প্রাসঙ্গিক করেছি আমার পাঠের সাথে, এটা আমাদের শিক্ষকদের বা শিক্ষিকাদের কাজ। প্রাসঙ্গিক করার পর আপনি এই ধরনের পারপাস ফিক্স করে করে যাচ্ছেন এবং শিশুকে শেষ পর্যন্ত অ্যানালাইজ করবার জন্য যেগুলো বলা হলো, এরপর আসছে ইভ্যালুয়েট, অর্থাৎ শিশুকে আপনি ইভ্যালুয়েশন করছে বা শিশু তার পার্টটাকে নিজে ইভ্যালুয়েট করছে। কিভাবে করছে, কোনো একটা বিষয়কে রিফ্রেম করা, যা দিয়েছেন সেখান থেকে নতুন আইডিয়া জেনারেট করা, জাজ করা, ভালো মন্দের বিচার করা, তার যুক্তি দেওয়া, হ্যাঁ, কোনো জিনিসকে প্রায়োরিটি ওয়াইজ সাজানো, কোনো একটা জিনিসের প্ল্যান ডেভেলপ করা, এগুলো ইভ্যালুয়েটে আসছে। একদম শেষে আসছে ক্রিয়েশন। ক্রিয়েশন হচ্ছে একদম ডিপ লার্নিংয়ের একদম শেষ পর্যায়ে, সুপারফিশিয়াল থেকে ডিপ লার্নিংয়ে চলে গেলাম। এবং এখানে দেখা যাচ্ছে শিশু কী করছে, তাকে যে প্রদত্ত জিনিস দেওয়া আছে তা দিয়ে একটা ডিজাইন, মানে তার উত্তরকে সে কী কনসেপ্ট যেটা দেওয়া হয়েছে তা দিয়েও নিজে একটা উত্তর নির্মাণ করতে পারছে, যেখানে হয়তো ওর একটা মৌলিক সত্তা প্রকাশ পাচ্ছে, কোনো জিনিসকে মডিফাই করতে পারছে, সে রোল প্লে, ডেভেলপ প্রভৃতি, অর্থাৎ যা যা জিনিস ও নিজেকে ক্রিয়েশন, রাইট, কোনো একটা জিনিস আপনি দিয়ে দিলেন এই সম্বন্ধে 5টা লাইন লেখো, সেই 5টা লাইন ও লিখতে গিয়ে আপনি হয়তো কয়েকটা ভার্ব স্ক্যাফোল্ড করে দিয়েছেন, কয়েকটা শব্দ স্ক্যাফোল্ড করেছেন, সেই শব্দগুলোকে দিয়ে ওর জানা থেকে অজানার দিকে একটা নতুন নির্মাণের দিকে এগোচ্ছে। যদি এই রকম ধাপে ধাপে আমাদের প্রত্যেকটি মানুষেরই নলেজ কনস্ট্রাকশন হয়, কারণ নলেজ কনস্ট্রাকশন একটা প্রসেস, তাহলে এই প্রসেসের এন্ট্রিটা কোথায় হচ্ছে, না এর এন্ট্রি হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন দিয়ে, এর এক্সিট কোথায় হচ্ছে, সামেটিভ ইভ্যালুয়েশন। কীভাবে হচ্ছে, না আপনি এই ব্লুমস ট্যাক্সোনমির ভাবগুলো দিয়ে লার্নিং আউটকাম নির্মাণ করেছি আমরা, সেই লার্নিং আউটকাম দিয়ে, কারণ লার্নিং আউটকাম মেজারেবল এবং অবজারভেবল, কেননা আপনি যখন এই প্রশ্ন দিচ্ছেন এক একটা লার্নিং আউটকাম ধরে নেওয়া হবে এক এক নাম্বার বা হাফ নাম্বার, লার্নিং আউটকাম কেন্দ্রিকই আপনি প্রশ্ন নির্মাণ করছেন। তাহলে শিশু প্রথম ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের মধ্যে যখন ঢুকে গেছে, 3 মাস ধরে চলছে, ওই চাষের কথার উদাহরণটা আপনি ভাবুন, তাহলে ও প্রথম মাটি পরিষ্কার করতে শিখেছে কিনা, তার ওটা আমার লার্নিং আউটকাম ছিল। যদি ও করতে পারে তাহলে ওখানে 1 নম্বর দেওয়া হলো, যদি না পারে তাহলে নম্বর পেল না, তাহলে না পারলে ওকে রেমিডিয়াল ক্লাস দিলেন, পারলে তাকে পরের ধাপের দিকে এগিয়ে দিলেন। পরের ধাপে কী ছিল, না ও লাঙ্গল চালাতে পারছে কিনা, তারপরের ধাপে কী ছিল, না মই চালাতে পারছে কিনা, তারপরে বীজ বপন, সার দেওয়া, তার রক্ষণাবেক্ষণ। এইভাবে প্রতিটি লার্নিং আউটকামের আবার আপনি কি করছেন, না তার সীমারেখা বৃদ্ধি করছেন, তার গভীরতা বৃদ্ধি করছেন এবং শিশুর যে জ্ঞান গঠন, সেই জ্ঞান গঠনের মাত্রার পরিবর্তন করছেন। এবং তার মধ্যে যদি দেখা যায় কোনোটা হচ্ছে না, তাহলে আপনি তাকে নাম্বার দিচ্ছেন না, তাহলে নাম্বার না দিলে ধরা গেল কোনটা হয়নি, সেইটাকে আমি আইডেন্টিফাই করে নিলাম। এবং আইডেন্টিফাই করে নিয়ে পরবর্তী ফরম্যাটিভ ইভ্যালুয়েশন করার আগে শিশু সেই জায়গাটা নিয়ে শিশুকে নিয়ে আলোচনার মাধ্যমে বা তার সাথে শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে সেখানটাকে রিকভারি করার প্রচেষ্টা করছেন। এইভাবে 3 মাস ধরে যে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন চললো, তার এগেনস্টে এইবার হারভেস্টিংয়ের টাইম এসছে, অর্থাৎ আপনি 3 মাস আমরা যা শিশুদের সাথে শিক্ষণ প্রক্রিয়া চলেছে তার মূল্যায়নের সময় এসছে। তাহলে মূল্যায়ন কী হবে, না এইবার হলো সামেটিভ ইভ্যালুয়েশন। তাহলে এখন প্রশ্ন হলো যে স্যার আমরা আলোচনা করলেন যে কীভাবে আপনার হবে, অর্থাৎ আমাদের অ্যাকশন ভাবগুলোকে দিয়ে কীভাবে লার্নিং আউটকাম আমি ধরবো। এখানে লার্নিং আউটকামগুলো খুব মাইক্রো লেভেলে, ইন্ডিভিজুয়াল লেভেলে কাজ করেছে। এবার আপনি যখন সামেটিভে আসছেন না, তখন এবার শিশুটার কিন্তু হারভেস্টিং অর্থাৎ চাষ করার দক্ষতা নির্মাণ হয়েছে কিনা, প্রতিটি ধাপকে একসাথে ওর সামনে থ্রো করা হয়েছে এলোমেলোভাবে। এবার ওটা রিঅ্যারেঞ্জ করছে, ধাপে ধাপে যাচ্ছে, ভুল ত্রুটি নির্মাণ করছে, কীভাবে সেখানে পৌঁছানো যায়। অর্থাৎ অনেকগুলো লার্নিং আউটকামকে আপনি সামেটিভের প্রশ্নে একসাথে কী করেছেন, কনসেন্ট্রেটেড করেছেন। তার মানে আমি বলতে পারি ফরমেটিভ থেকে সামেটিভে যখন যাচ্ছি নতুন কিছু হচ্ছে না, ফরমেটিভে যেটা খুব ইন্ডিভিজুয়াল লেভেলে যাচ্ছে সেটাই সামেটিভে গিয়ে একটা সামেশন হলো এবং আর একটু ডেনসিটি বেড়ে গেল। তাহলে লার্নিং আউটকামের ডেনসিটি সামেটিভের মাধ্যমে আমি কী দেখলাম, শিশুটির কোনো কম্পিটেন্সি তৈরি হয়েছে কিনা। অবশ্যই তৈরি হবে, 3 মাস ধরে যখন আমরা যাব কম্পিটেন্সির গ্রেড হয়তো কম বেশি হতে পারে, কিন্তু কম্পিটেন্সি তৈরি হবে, অর্থাৎ সামর্থ্য তৈরি হবে।
আমি এই সামেটিভ ইভ্যালুয়েশনের মাধ্যমে তার সামর্থ্য নির্ণয় করলাম। সামর্থ্য যখন নির্ণয় করলাম তখন আমার মাস পেরিয়ে গেছে? 4 মাস। তাহলে এই যে 3 মাস আর 1 মাস, 3 মাস ফর্মেটিভ আর 1 মাস করার পর তার ট্রানজিশন হলো কোথায়? সামেটিভে। বিষয়ভিত্তিক একটা প্রশ্ন হলো যেখানে অনেকগুলো লার্নিং আউটকামের সামেশন, যাকে আমরা কি বলছি? নলেজ। তাহলে লার্নিং আউটকামের যে সামেশন সেখানে হলো কম্পিটেন্সি সামেশন থেকে তৈরি হলো শিশুর নলেজ কনস্ট্রাক্ট হয়েছে। এবার সেই নলেজকে আমি চ্যালেঞ্জ করছি বিভিন্ন ধরনের ওর নির্মিত প্রশ্ন দিয়ে। সেই চ্যালেঞ্জকে ফেস করে যদি ও সলিউশন বের করতে পারে তাহলে কি হবে? তার নলেজ কনস্ট্রাকশনের যে গ্রেড সেটা কোন জায়গায় গেছে আমি ধরতে পারছি এবং সেটাও আমি মার্কস দিচ্ছি। পার্থক্য এইটুকুই যে যখন আমি ফর্মেটিভ করছি তখন দেখবেন একদম 1 থেকে 5 পর্যন্ত আমার 20 করে ফর্মেটিভ একদম ফিক্সড আছে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি মাসের। কিন্তু সেই ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি? ওগুলো যোগ হচ্ছে না, পাশাপাশি বসতে থাকছে। কেন যোগ কেন হচ্ছে না? কেননা তখন একটা হেটেরোজিনিয়াস কনসেপ্টকে আমরা যুক্ত পারছি না। ও মাটি তৈরি করতে পারছে কিনা তার উপর নির্ভর করছে পরের ধাপ। তাই তার সাথে একে আমরা যুক্ত করছি না, গুণগুলিকে আলাদা আলাদাভাবে এখানে আমরা তার লার্নিং আউটকামগুলোকে ধরছি। সামেটিভে যখন আসছে তখন কিন্তু আমি ওর কম্প্রিহেন্সিভ নলেজ নিয়ে আলোচনা করছি। অর্থাৎ ও যা যা শিখেছে সেই শেখা নিয়ে ওর জানা অজানা বা মিনিমাম জানা কম জানা কোনো সমস্যার মুখোমুখি হলে ও কি সমাধান করতে সক্ষম হচ্ছে, সেই ধরনের প্রশ্ন। এবং তখন আপনি কী করছেন? এটাকে টাইম ফ্রেম দিয়ে দিচ্ছেন, এই টাইমে করতে হবে, এত নম্বর পাবে। সিচুয়েশনটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। ফর্মেটিভটা অনেক অ্যাট ইজ হচ্ছে। সামেটিভ হলে কি পরীক্ষা দিতে আসছি, ছেলেমেয়েরা কপালে টিকা লাগিয়ে আসছে, মা বাবাকে প্রণাম করে আসছে, স্যারকে প্রণাম করছে, মানে ওদের মধ্যেও সামহাউ সেন্স অফ সিরিয়াসনেসটা আরেকটু কী হচ্ছে? বেড়ে যাচ্ছে। যখন বেড়ে যাচ্ছে তাহলে সেই শিশু নিজের ওই জীবন থেকেই ভবিষ্যৎ জীবনে যে ও রিয়েল লাইফ সিচুয়েশনে নামবে তার আগে তার যে সিরিয়াসনেস দরকার, তার যে কম্পিটেন্সিকে স্কিলে কনভার্ট করা দরকার, সেই জায়গাটা ট্রানজিশনে ও আসছে। এবার যখনই আপনার ফর্মেটিভ এবং সামেটিভ হয়ে গেল, অর্থাৎ আমরা যেমন আলোচনা করলাম যে চাষ হয়ে গেল, ফসল কাটা হয়ে গেল, তাহলে এবার ফসল কাটার পর ফসলের প্রোডাক্টটা কেমন হয়েছে, কোয়ালিটি কেমন হয়েছে সেটা অ্যানালাইজ করছি। এখন এই কোয়ালিটিকে যখন অ্যানালাইজ করা হয় না, তাকে আমাদের স্টেটমেন্ট দিয়ে এক্সপ্রেস করতে হয়। ওই জন্যই দেখা যাচ্ছে যে আমরা যখন ব্লুমস ট্যাক্সোনমি পড়ছি, এখানে ব্লুমস ট্যাক্সোনমিতে আরও আমি এখানে আপনার অ্যাকশন ভাব দিয়ে দিয়েছি, এগুলো দেখতে পারেন এবং এগুলোর উপর ভিত্তি করেই আমরা নানান প্রশ্ন শিশুদের জন্য নির্মাণ করতে পারি। এইবার কি হচ্ছে দেখুন, তারপরে ফর্মেটিভ হলো, সামেটিভ হলো, এবার ওর কোয়ালিটি আমরা যে জায়গায় চাইছিলাম, ওর যে প্রোডাক্ট এসছে সেই প্রোডাক্টের কোয়ালিটি অ্যানালিসিস করছি। কোয়ালিটি অ্যানালিসিস সাধারণত নাম্বার দিয়ে হয় না, স্টেটমেন্ট দিয়ে হয়। তার জন্য আমরা পরের জায়গায় চলে এসেছি কি? লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন। আর তারপরেরটা কি হচ্ছে? বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম। এই দুটোর যোগফল বা এই দুটো করার পর শিশু যে জায়গায় উন্নীত হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে লার্নিং আউটকাম ড্রাইভেন একটা এডুকেশন সিস্টেমের মধ্যে নিয়ে গিয়ে পারপাসফুল এডুকেশন, শিশুর কী নির্মাণ করতে চাইছি সেটা আগে আমি শনাক্ত করে নিয়ে তার ভিত্তিতে তাকে কেন্দ্র রেখে তাকেই পড়াবার সময় ব্যবহার করছি, তাকেই মূল্যায়নের সময় ব্যবহার করছি এবং তাকেই শিশুকে রেইনফোর্স করার জন্য ব্যবহার করছি। অর্থাৎ লার্নিং আউটকাম ওরিয়েন্টেড এডুকেশন চলছে। এরপর আপনি কোয়ালিটি স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কোয়ালিটি স্টেটমেন্ট কীভাবে দেবেন? তাহলে শিশুর এই 3+1 মাসে যে ফর্মেটিভ থেকে সামেটিভে এসেছে, ওর প্রোডাক্ট বেরিয়েছে, এবার ওই প্রোডাক্টের কোয়ালিটি অ্যানালাইজ করছেন এবং আপনি তারপর এই দুটো জায়গা ফিল আপ করছেন। এখন প্রশ্ন হলো, এই দুটো জায়গা যখন আমরা ফিল আপ করবো, আমরা দেখতে পাচ্ছি ফিল আপের পূর্বে আপনি কি করছেন না, দেখা যাচ্ছে আমি একটা রিক্যাপ জোন করে যেটা পড়িয়েছি শিশুকে সামেটিভ এক্সামের আগে, আমি রিক্যাপ জোন করে তাকে মাইন্ড ট্রি বা কনসেপ্ট ম্যাপ, কিওয়ার্ডস, কোনো একটা পাঠ পড়াচ্ছি, তার মূল যে শব্দগুলো যেগুলো মনে রাখলে তার আনুষঙ্গিক যে জ্ঞান গঠন হয়েছে বা নিজের শব্দ ব্যবহার করে তার থেকে একটা সম্পূর্ণ চিন্তাভাবনা বা সামগ্রিক চিন্তাভাবনার দিকে এগোতে পারবে, সেগুলো নিয়ে লিস্ট ডিফারেন্সেস এইভাবে করে ওর নলেজকে কনস্ট্রাকশন হয়েছে কিনা সেটাকে আমরা অ্যানালাইজ করছি। এবং তারপর আমরা কী কী হচ্ছি, সেকশন 2তে নলেজ আন্ডারস্ট্যান্ডিং জোন আমরা কিছু প্রশ্ন নির্মাণ করছি, যেটা লো ডিফিকাল্টি প্রশ্ন। কীরকম প্রশ্ন? আপনি ফর্মেটিভে দিচ্ছেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিচ্ছেন, কিন্তু কী দেওয়া আছে? ব্র্যাকেটে উত্তর দেওয়া আছে, ওকে বেছে নিতে হবে। 1 ওয়ার্ড রেসপন্স দিয়েছেন, যেমন নেম, ফাইন্ড, লেবেল, সিলেক্ট, স্টেট, অমিট, লিস্ট, ম্যাচ, সবগুলোই লার্নিং আউটকাম এবং এই অ্যাকশন ভাবগুলোকে আমরা সব নিয়েছি ব্লুমস ট্যাক্সোনমি থেকে। অনুরূপভাবে তারপর আসছে ট্রু ফলস স্টেটমেন্ট, সেখানেও আপনি দেখুন অ্যাকশন ভাব লাগছে, সিলেক্ট, টেবিউলেট, অমিট দ্য রং ওয়ান ইন ফলস স্টেটমেন্টস। এইভাবে যদি আপনি পরপর দেখতে পারেন তাহলে দেখতে পারবেন লো ডিফিকাল্টি জোন নিয়ে প্রথম কাজ করলাম এবং এই অ্যাকশন ভাবগুলোকে লার্নিং আউটকাম হিসেবে ব্যবহার করে শিশুর জ্ঞান গঠনের যে মাত্রা সেটা কোন জায়গায় আছে আমরা নির্ধারণ করলাম এবং সেখানে কোনো ড্রব্যাক থাকলে রেমিডিয়াল মেজারমেন্ট দিলাম। এবং তারপর রেমিডিয়াল মেজারমেন্ট দেওয়ার যখন দেখলাম যে শিশুরা ওই ধাপে পৌঁছে গেছে, তারা কি আমার পরবর্তী ধাপে পৌঁছতে পারছে, অর্থাৎ আর একটু ডিপ লার্নিংয়ে যেতে পারছে, তখন আমি হাই ডিফিকাল্টি অ্যাসেসমেন্ট দিলাম। সেই ফিল ইন দি ব্ল্যাঙ্কসই দিলাম, কিন্তু হয়তো স্ক্যাফোল্ড নেই বা উত্তর ব্র্যাকেটে যে উত্তর দেওয়া আছে সেখানে অপ্রাসঙ্গিক দুটো উত্তর আছে প্রাসঙ্গিক ছাড়া, ও কি তার থেকে বেছে নিতে পারছে?
অনুরূপভাবে মাল্টিপল চয়েস আছে, যেখানে একাধিক উত্তর রয়েছে, তার থেকে সঠিকটা বেছে নেওয়া, অর্থাৎ আমার ডিফিকাল্টি লেভেলটাকে একটু বাড়িয়ে দিলাম। সেখানে দেখতে পাচ্ছেন অ্যানালাইজ, জাস্টিফাই, জাজ, ইলাস্ট্রেট, ইনফার, প্রেডিক্ট। খুব মানে আমার তো মনে হয় যদি আপনি ভার্বগুলোর দিকে তাকান, অ্যাকশন ভার্বগুলো ব্লুমস ট্যাক্সোনমির, তাহলে পড়ানো, শিক্ষণ প্রক্রিয়া, মূল্যায়ন, কোয়ালিটি স্টেটমেন্ট থেকে শুরু করে গ্রেডেশন এবং লাইফ স্কিল পর্যন্ত পৌঁছানো অনেক ইজি হয়ে যায়। প্রশ্ন নির্মাণটা সবচেয়ে প্রথম ইজি হয়ে যায়। এরপর আমরা কি আসছি না, আমরা দেখছি অ্যাপ্লিকেশন জোন। মানে এবার শিশু কোথায় চলে গেছে, ক্রিয়েশনের ঠিক আগাগি জায়গায় ও পৌঁছে গেছে। মানে ইভ্যালুয়েশনের আগে অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাপ্লিকেশন, ইভ্যালুয়েশন, তারপর ক্রিয়েশন। সেইখানে দেখুন কি অ্যাকশন ভাব ব্যবহার করা হয়েছে, ডিস্টিংগুইশ, ইভ্যালুয়েট, অ্যাসেস, রিফ্রেম, কনক্লুড, অর্গানাইজ। এই ধরনের অ্যাকশন ভাব নির্মাণ করে যে প্রশ্নগুলো, সেগুলো দিলে যদি সেই শিশুটি পারে, তাহলে তার ফরমেশন স্টেজে যে উচ্চতায় বা যে গভীরতায় ওকে আমি নিয়ে যেতে চাইছি জ্ঞান গঠনের, সেখানেও গেল। তারপরে আমি হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল জোনে চলে এলাম, যেটা আমার একদম ক্রিয়েশন জোনে চলে যাচ্ছে শেষ দিকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি কী ধরনের প্রশ্ন থাকছে, গিভ রিজনস, স্পেকুলেট, রিঅ্যারেঞ্জ, কম্বাইন অ্যান্ড কম্পাইল, কনস্ট্রাক্ট, ডিবেট অ্যান্ড কনক্লুড এটসেট্রা। আমরা দেখেছি ইংরেজিতে এবং বাংলাতেও একটা পাঠ শেষ করার পর পাঠের কিছু ঘটনাকে বাক্যের আকারে দেওয়া থাকে, সেই বাক্যগুলোকে এলোমেলো দেওয়া থাকে। ওখানে কি লেখা থাকে যে তুমি ঘটনাটিকে পরপর সাজিয়ে লেখো যেন গল্পটি সম্পূর্ণ দিকে এগোয়। তাহলে কখন এটা শিশু পারবে, যদি পুরো গল্পটা মন দিয়ে প্রথম কি করতে হবে, রিডিং পড়তে জানতে হবে। রিডিং পড়ার পর কী জানতে হবে, সেই রিডিং পড়ার পর বিটুইন দ্য লাইন যে জ্ঞানটা, বোঝাটা, সেটাকে শিশুকে অ্যাবজর্ব করতে হবে, অ্যাসিমিলেট করতে হবে। অ্যাসিমিলেট করতে পারলে ওর মূল শব্দগুলোর দিকে শিশু এগিয়ে যাবে, যে গল্পটা মূল কোন শব্দের উপরে দাঁড়িয়ে রয়েছে। তারপর কি হবে, ওখান থেকে শিশু নির্মাণের দিকে এগোবে। ওকে যদি বলা হয় সামারাইজ করতো, গল্পটা তোমার কেমন মনে হয়েছে একটু বলে শোনাও তো, দেখবেন বহু শিশু গল্পের অনেকটাই বলে ফেলবে। এবং কতটা বলে ফেলবে, কতটা বলতে পারছে, তার উপর নির্ভর করবে তার প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স। অর্থাৎ সে কি ওয়ার্ড স্মার্ট। সে যদি ওয়ার্ড স্মার্ট হয়, আমরা দেখতে পাবো পরে, এখনই যাব আমরা, এখানে প্রথমেই রয়েছে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স। অর্থাৎ আপনি কীভাবে ফর্মেটিভ দেবে, সামেটিভে গেলেন, এবং কীভাবে লার্নিং আউটকাম আপনাকে এমন কি যে এলপিসিডিতে পৌঁছতে সাহায্য করছে, এবং শিশুর যে হোলিস্টিক ডেভেলপমেন্ট, সার্বিক বিকাশ, সেটা যেন প্রতিহত না হয়, সেটা যেন ত্বরান্বিত হতে থাকে, কোথাও বাধাপ্রাপ্ত না হয়, সেটাকে স্মুদেন করতে সহায়তা করছে। তাহলে আমি কীভাবে এলাম, ফর্মেটিভ থেকে সামেটিভে 4 মাস, এবং 4 মাসে যখন এলাম সমান্তরালে আমি এলপিসিডি কোয়ালিটি স্টেটমেন্ট দিয়ে কী জাজ করছি না, তার প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা কিছু লার্নিং গ্রিড বানিয়েছি, আমি এই জায়গাটায় আসছি। মানে আপনি এইভাবে করতে পারেন। ধরুন আমি কিছু পার্ট নিচ্ছি, আমি বাচ্চাদের, আমার সামনে যারা বসে রয়েছে, আমি যখন রেকর্ড করছি, আমার বাচ্চারাও এখানে সামনে বসে রয়েছে অনেকে, তারা দেখছে, তাদের রেসপন্সটা আমাকে মোটিভেট করছে। আমি সবসময় চাইছি আমার আলোচনার কিছু অংশ তারাও কি বুঝছে, যদি বুঝতে পারে তাহলে আলোচনাটা হয়তো সদর্থক হচ্ছে। তো তারা যখন এত শান্ত হয়ে বসছে ওখানে, ওরাই রেকর্ডও করছে। তো এখানে লার্নিং গ্রিডটা কীরকম দেখুন, ওদের ধরুন আমি মানচিত্র নিয়ে, পশ্চিমবঙ্গের মানচিত্র নিয়ে একটা আমাদের আলোচনা হয়েছে 2-3টে ক্লাসে, অডিও ভিজুয়াল হয়েছে, প্রেয়ার লাইন অ্যাক্টিভিটি হয়েছে, এবং ওখানে দেখানো হয়েছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আমাদের কনসেপ্ট, আমাদের কম্পাস কী, আমাদের রাজ্যের নাম কি, কটি জেলা আছে, এবং আমাদের রাজ্যের প্রতিবেশী রাজ্য এবং রাষ্ট্রগুলো কোন কোন দিকে আছে তাদের নাম, এগুলো ওদের সাথে আলোচনা হয়েছে। এইবার আপনি প্রশ্ন নির্মাণ করছেন, নেম। আপনি এবার নিজেই প্রশ্ন নির্মাণ করুন, আমাদের রাজ্যের নাম কি, রাজ্যের উত্তর আছে এমন একটি রাজ্যের নাম বলো, রাজ্যের উত্তর পূর্বে আছে এমন একটি দেশের নাম বলো। ফাইন্ড, আপনি প্রশ্ন দিয়েছেন, সেখান থেকে খুঁজতে বলছেন যে এর মধ্যে কোনটা নেই, সেটাকে ফাইন্ড করো। লিস্ট, তুমি লিস্ট বানাও, আমাদের যে জেলা পশ্চিম বর্ধমান জেলার আশেপাশে যে জেলাগুলো, প্রতিবেশী জেলাগুলো আছে তার লিস্ট বানাও, বা পশ্চিমবঙ্গের আশেপাশে যে দেশগুলি আছে বা রাজ্যগুলি আছে তাদের লিস্ট বানাও। আইডেন্টিফাই, আমি একটা কোনো থ্রো করেছি, তার মধ্যে কোনটা মিস্টেক আছে আইডেন্টিফাই করো। ডেসক্রাইব, তুমি ডেসক্রাইব করো। আমাদের আলোচনার সময় বলেছিলাম পূর্ব বর্ধমানকে ধানের গোলা বলা হয়, আমরা পড়েছিলাম দার্জিলিংয়ে চা পাওয়া যায়, আমরা পড়েছিলাম মুর্শিদাবাদে হাজারদুয়ারি আছে, আমরা পড়েছিলাম যে 24 পরগনায় গেলে আমরা সুন্দরবন দেখতে পাই, ওখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আমরা পড়েছিলাম মেদিনীপুরে গেলে আমরা দীঘা দেখতে পাই। তাহলে ওই আলোচনাগুলোকে এখানে প্রাসঙ্গিক করলেন। ইন্টারপ্রেট, মানে এবারও ব্যাখ্যা করতে পারছে, এবং তারপর কি আসছে, ফাইন্ড এরর, কোনো ভুল ত্রুটি যদি থাকে সেটাও খুঁজে বের করতে পারছে, কম্পাইল করতে পারছে, লাস্টে কনস্ট্রাক্ট করতে পারছে। যখন এই স্টার্টে, তাহলে সুপারফিশিয়াল একটা জায়গা থেকে শুরু হলো, আপনি ক্রমাগত ডিপ লার্নিংয়ের দিকে এগোলেন, এবং যখন কনস্ট্রাকশন মানে কি, ক্রিয়েশন, তাহলে ব্লুমস ট্যাক্সোনমির একদম শেষ এবং ডিপ লার্নিংয়ে পৌঁছে গেল ক্রিয়েশনে। তো এটা লার্নিং গ্রিড অনেকগুলো বানানো আছে, আমরা বিজ্ঞানসম্মতভাবেই এটা বানানো। এইগুলোর ভেতর দিয়ে যদি যান, অনেকটা হয়তো অনুধাবন করতে পারবেন যে প্রশ্নগুলো নির্মাণের সময় আমাদের কীভাবে শিশুর ফর্মেটিভ স্টেজটাকে পেরিয়ে সামেটিভের দিকে এগোতে হবে।
এরপর ফর্মেটিভ ইভ্যালুয়েশন নিয়ে কী বলেছে না, আমরা এখানে ফর্মেটিভের আলোচনাটা এখানে কমিয়ে সামেটিভে এলাম। সামেটিভ থেকে এবার আমরা চলে যাচ্ছি এলপিসিডিতে। তার পূর্বে এইটুকু কনক্লুশন দেওয়া দরকার যে আমরা এখানে কি দেখছি, ফর্মেটিভ ইভ্যালুয়েশন কি হচ্ছে না, সাবজেক্ট ওয়াইজ অ্যান্ড সাবজেক্ট লিঙ্কড কগনিটিভ সাইকোমোটর লার্নিং, আউটকামস ওয়াইজ ইভ্যালুয়েশন সিস্টেম। তা আউটকাম কার উপর নির্ভর করবে আমরা বলেছি, লার্নিং আউটকাম নির্ভর করবে কার উপরে, অ্যাকশন ভার্বের উপরে। তাহলে ব্লুমস ট্যাক্সোনমিকে প্রাসঙ্গিক করে অ্যাকশন ভার্বগুলোকে নির্বাচন করুন। নির্বাচন করবেন যে পাঠটি পড়াচ্ছেন সেই পাঠের যে অংশটা আপনি দেবেন তার মাইক্রো লেভেলে, তারপর এক একটি লার্নিং আউটকাম ওর গঠিত হচ্ছে কিনা দেখে তার গ্রেডেশন করে সেগুলোকে যুক্ত করব না, তার যোগফল হিসেবে আমরা সামেটিভে চলে আসবো। সামেটিভে অনেকগুলো লার্নিং আউটকামকে কনসেন্ট্রেটেড করে প্রশ্ন বানালাম। প্রতিটি প্রশ্নর যে সঠিক উত্তর দিলে ওখানে যে নাম্বার পাচ্ছে তার থেকে তার নলেজ কনস্ট্রাকশন কোন গ্রেডে আছে আমি ধরলাম। তারপর যে নলেজ কনস্ট্রাকশন হয়ে গেছে তার কোয়ালিটি অ্যানালাইজ করার জন্য আমি এলপিসিডিতে যাব। তো এলপিসিডিতে যাওয়ার পূর্বে আমি এখানে দেখতে পাচ্ছি কবার নিচ্ছেন আপনি, 3 বার পরপর 3 মাস ফর্মেটিভ, তারপরেই সামেটিভ, আবার 3 মাস ফর্মেটিভ, আবার সামেটিভ, এইভাবে 9টা ফর্মেটিভ এবং আপনার 3খানা সামেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে। এবং ওগুলো এখানে লেখা আছে যে কোন সপ্তাহে হবে, তৃতীয় সপ্তাহে, চতুর্থ সপ্তাহে রিমিডিয়াল মেজারমেন্ট দেওয়া হবে প্রভৃতি। এবার আমাদের মার্কশিট যেটা আমি এখানে দেখাচ্ছিলাম সেটাই আছে। এই যে ফর্মেটিভগুলো কীভাবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, প্রতিটা 20 করে এবং কোনোটাই যোগ হচ্ছে না, এখানে দেখার বিষয়। কিন্তু সামেটিভে 20, 30, 50 এগুলো সবই 1 to 5 হচ্ছে, কারণ তারপরে 100 জায়গায় 150 নম্বরের পরীক্ষা হয়ে যায় ফর্মেটিভ তো সামেটিভে। তো আমরা এখানে কি দেখতে পেলাম, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, আর্ট এডুকেশন, হেলথ অ্যান্ড আপনার ফিজিক্যাল এডুকেশন, এগুলো আপনি নাম্বার দিচ্ছেন এবং নম্বরগুলো আপনি যোগও করছেন। এখানে কিন্তু যোগ হচ্ছে না, কেন? এখানে আপনি স্পেসিফিক্যালি এক একটা ধাপকে অ্যানালিসিস করছেন, আর এখানে সব ধাপগুলো মিলে ওর প্রোডাক্টটাকে অ্যানালিসিস করছেন। হারভেস্টিং হওয়ার পর, চাষ হয়ে যাওয়ার পর আপনি একটি বাচ্চাকে আপনি শেখাচ্ছেন কিভাবে জামা তৈরি করতে হয়। হ্যাঁ, তাহলে জামা তৈরি করার আগে কি করতে হবে, ওকে কাপড় নির্বাচন করতে হবে, যে প্যান্টের কাপড়ে জামা তৈরি করা যায় কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হবে না, তাহলে ও বুঝবে কোন ধরনের জামা ওর নির্মাণ দরকার, কাপড় দরকার। তারপরে জামা তৈরি করার একটা ধাপ শেখাচ্ছেন, প্রথমে কাটিং, প্রথম মাপ নেওয়া, তারপরে কাটিং, তারপরে জামার যে ভেরিয়েশন, সাইজ নেওয়া, ছোট ছেলের কেমন হবে, বড়দের কেমন হবে, জামায় কীভাবে 2টো হাত থাকবে, পকেট থাকবে, বাটন বসাবে, স্টিচিং, সব হওয়ার পরও জামা বানানো শিখে গেল। এই যখনই জামা বানানো শিখলো, ফর্মেটিভ থেকে সামেটিভে চলে এলো। এবার জামাটার কোয়ালিটি কী রকম হয়েছে সেটা হচ্ছে এলপিসিডি হয়েছে। এবার এই এলপিসিডিতে আপনি জামাটার কোয়ালিটি অ্যানালাইজ করলেন, কারণ অনেক টেলার আছে কিন্তু সব টেলার সমদক্ষতা নেই, তারা সবাই নাম করা, কিন্তু কেউ প্যান্ট ভালো বানায়, কেউ জামা বানায়, কারো খুব নাম আছে যে স্যুট ভালো বানায়, কারণ সেই সেগমেন্টটাই হচ্ছে তার কি হচ্ছে বেসিক স্কিল। তাহলে সেই স্কিলে পৌঁছবার আমরা চেষ্টা করছি। যে ও জামা বানানো হয়ে গেছে, এইবার ও যখন এলপিসিডিতে এলো আর বিসিওতে গেল, এই দুটো গঠন হলে ও বুঝতে পারলো যে জামা একই রকমের কাপড়ের হয় না, অনেক রকম হতে পারে। জামা ঘরে যে ধরনের আমরা পরি ড্রেস, বাইরে বেরোলে আলাদা ড্রেস পরি, পার্টিতে গেলে আলাদা ড্রেস পরি, আবার সাধ্য বাড়িতে গেলে আলাদা ড্রেস পরি, বিয়ে বাড়িতে গেলে আলাদা ড্রেস পরি। এই যে সেন্সগুলো, এইগুলো ওর হচ্ছে রিয়েল লাইফে এসে হচ্ছে, সেটাতে ওর লাগছে স্কিল। তাহলে আমার যে নলেজ কনস্ট্রাকশন হলো সেটা কী ছিল, প্রথম ইন্ডিভিজুয়াল লার্নিং আউটকাম, তারপর সামেশন অফ লার্নিং আউটকাম তৈরি করলো নলেজ কোথায় না সামেটিভ ইভ্যালুয়েশনে, যেটা কম্পিটেন্সি বেসড ছিল। অনেকগুলো কম্পিটেন্সিকে আমি সঠিকভাবে বিচার করলাম, তার গ্রেডেশন করলাম, এলপিসিডিতে এলো, গ্রেডেশনের পর তাকে স্কিলে কনভার্ট করলাম। স্কিলে যখন কনভার্সন হয়ে গেল আমরা দেখতে পাবো তখন বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামে চলে আসবো। যদি এই স্কিলগুলোর ওর গ্রেডেশন ঠিকঠাক হয় তখন তার হাইয়েস্ট কনসেন্ট্রেটেড ফর্ম হচ্ছে লাইফ স্কিল, অর্থাৎ আপনি এবার ওই জামাগুলো সম্বন্ধে কীভাবে কোথায় কী ব্যবহার হয় জানলেন। একটি বাচ্চাকে আপনি স্কুলে শেখাচ্ছেন কিভাবে চলতে হয়, দৌড়তে হয়, হাঁটতে হয়, কিভাবে ম্যানার মেনটেন করতে হয়, কিভাবে লং জাম্প হয়, কিভাবে হাই জাম্প হয়, এগুলো সব ফর্মেটিভ থেকে সামেটিভের দিকে গেলেন। এবারও হাই জাম্প দিতে সফল হয়ে গেছে, লং জাম্প দিতে সফল হয়ে গেছে। কতটা হাই জাম্প দিতে পারছে, কতটা লং জাম্প দিতে পারছে, তার উপর সেই বাচ্চাটির দক্ষতা আপনি গ্রেডেশন করে দিলেন এবিসিডি দিয়ে। এরপর কি আসছে, ও জীবনে একটা জায়গায় ওকে কুকুর তাড়া করেছে রিয়েল লাইফে, বা কোনো একটা বদ মানুষ তাড়া করেছে, ওকে বাঁচতে হবে, এবং একটা কঠিন হার্ডেলে ওই লং জাম্প বা হাই জাম্পটা দিয়ে বেরিয়ে ও নিজেকে বাঁচাতে পারলো। এইবার হয়ে গেল লাইফ স্কিল। তাহলে একদম শেষে যে পেজটা আমরা ফিল আপ করছি, এটা বছরে একবার কেন, নিশ্চয়ই বোঝা গেল যে 3টে ফর্মেটিভ করে আমি সামেটিভে পৌঁছই। লার্নিং আউটকাম থেকে নলেজ কনস্ট্রাকশনের মাধ্যমে কম্পিটেন্সি ডেভেলপ হয়, তারপর আমরা কোয়ালিটি স্টেটমেন্ট দিই, এবং কোয়ালিটি স্টেটমেন্ট দিয়ে আমরা এলপিসিডিতে যাই। এলপিসিডি আমাকে স্কিল ড্রাইভ কোয়ালিটি স্টেটমেন্ট দেয় এবং শিশুটির সার্বিক বিকাশ কিভাবে ত্বরান্বিত করা যাবে, এবং একদম এক্স্যাক্টলি ওর কোন জায়গায় প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, মানে প্রথম যে 4টে আছে দেখবেন, প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, এরিয়া অফ ইন্টারেস্ট, পজিটিভ অ্যাটিটিউড, এক্সেপশনাল এবিলিটি, এটা শিশুর সদর্থক দিক। আর যে 3টে চ্যালেঞ্জ আছে শিশুর, ফিচার অফ অ্যাংজাইটি, লার্নিং গ্যাপস আর স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস,
এই তিনটে হচ্ছে শিশুর কী হচ্ছে চ্যালেঞ্জ জোন। তাহলে এই চ্যালেঞ্জ জোনগুলোকে শিশু কীভাবে ফেস করছে, আরও সদর্থক দিকগুলোকে আমাদেরকে এনিহাও বের করতে হবে কোনটা কী আছে, সেটাকে কাজে লাগিয়ে ওর যে গঠিত জ্ঞান তার সাথে তাকে ইন্টিগ্রেট করতে হবে এবং সমন্বয় সাধনের মাধ্যমে আমরা পৌঁছে যাবো BCOতে। তো যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিটি ক্লাস এইভাবে চললো এবং এখানে ওগুলোরই আপনারা দেখবেন দেওয়া আছে কোন ক্লাসে কত। এই যে ফর্মেটিভ 20 করে হয়ে যাচ্ছে একদম 5 পর্যন্ত, 6 থেকে আবার সব 30 করে হয়ে যাচ্ছে। তো আমরা প্রাথমিকের ক্ষেত্রে 20 করেই নেবো। এবং এখানে দেখা যাচ্ছে যে ফর্মেটিভ যেমন একটা উদাহরণ দিয়েছে যে ক্লাস 5-এর একটা বাচ্চা F1A মানে জানুয়ারি মাসে 18 পেয়েছে কোনো একটি বিষয়ে, ফেব্রুয়ারিতে পেয়েছে 19, এখানে পেয়েছে 17, আবার পরে গিয়ে দেখা যাচ্ছে 12, 10, 14 বিষয় ভিত্তিক এটা চলছে। এবং তার গ্রাফ একটা তৈরি করা হয়েছে যে শিশুটি গ্রোথ হচ্ছিল, পড়লো, দেখার পর আপনি রেমিডিয়াল মেজারমেন্ট দিলেন, ফর্মেটিভ ইভ্যালুয়েশন, আবার গ্রোথ হলো, আবার পড়তে পারে। কেন না, আমাদের জীবনের ধর্মই হচ্ছে চ্যালেঞ্জ ফেস করে কখনো আমরা হারিয়ে যাই, আবার নিজের নতুন কম্পিটেন্সি ডেভেলপ করে ওই চ্যালেঞ্জকে আমি রিকভারি করি এবং একটা নতুন উচ্চতায় আমরা পৌঁছে যাই। সামেটিভ ইভ্যালুয়েশন কী হচ্ছে না, প্রতি 3 মাস পর একবার হবে, লার্নিং আউটকাম বেসড হবে, বছরে 3 বার হবে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে একাডেমিক ইয়ার রয়েছে সেই অনুযায়ী আগস্ট মাসে আবার আপনার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পেরোলে এপ্রিলে ফার্স্ট সামেটিভ হয়ে যাবে, তারপরে আপনার চলে আসছে এপ্রিলের পর মার্চ এপ্রিল মে জুনে চলে আসছে, তারপরে জুলাই আগস্ট সেপ্টেম্বর বাদ দিয়ে মানে অক্টোবর বাদ নভেম্বর, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বাদ দিয়ে ডিসেম্বরে চলে আসছে। এবার আমরা এখানে ওগুলোকে আমরা মানে বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে যে কোথায় কত নাম্বার আছে। আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 5 পর্যন্ত 20, 30, 50 মোট 100 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং এগুলো যোগ করা যাবে, তার পার্সেন্টেজ বের করা যাবে। সামেটিভের ক্ষেত্রে শিশুর গঠিত জ্ঞানকে মেজার করা যাবে লার্নিং আউটকাম দিয়ে অবশ্যই। এবং এখানে কিছু ডিফারেন্ট টাইপস আর নেচারস অফ প্যাটার্নস অফ কোয়েশ্চেন্স দেওয়া আছে যেগুলো সাহায্য করবে। কিসে সাহায্য করবেন, আমরা এই প্রশ্নগুলোর মাধ্যমে তার ফর্মেটিভ ইভ্যালুয়েশন কে সামেটিভ ইভ্যালুয়েশনের দিকে ড্রাইভ করতে বা মুভমেন্ট দিতে আমরা সফল হব। তো এখানে দেখুন যেমন দেওয়া আছে ম্যাচ দ্য ফলোয়িং কোলামস, লিস্ট মেজর ডিফারেন্সেস অ্যান্ড কম্প্যারিজন, ডিস্টিংগুইশ বিটুইন, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। অর্থাৎ এইটা যদি আপনি একটু দেখে নেন না, তাহলে যে কোনো প্রশ্ন নির্মাণ কত সহজ হয়ে যাবে। একটা পাঠে যে কন্টেন্ট, সেই কন্টেন্টের দিকে তাকালেই এখানে যে 30 রকম ব্যাপার দেওয়া আছে এগুলোর মধ্যে চোখ বোলালেই আপনি বিভিন্ন রকম প্রশ্ন শিশুদের জন্য নানান কাঠিন্যের মাত্রা ফিক্স করে করতে পারবেন। কাঠিন্য মানে এখানে চ্যালেঞ্জ, একটা শিশুরের চ্যালেঞ্জের মাত্রা সবসময় মনে রাখতে হবে। চ্যালেঞ্জ যেন স্কিলের থেকে খুব লো বা খুব হাই না হয়। যদি স্কিল যা ডেভেলপ হয়েছে তার থেকে চ্যালেঞ্জ খুব লো হয়, শিশু বোর হয়ে যাবে, সিউডো ড্রপ আউট হবে, ক্লাসে বসে থাকবে, ছটপট করবে, ডিস্টার্ব করবে। আবার চ্যালেঞ্জ খুব হাই হয়ে গেলেও একই অবস্থা হবে। যেমন বলা যেতে পারে আপনি যদি ক্রিকেট খেলতে হঠাৎ ইচ্ছে যায়, আমাদের এই বয়সে আমি বাড়িতে গিয়ে আমার বাচ্চার সাথে 15 মিনিট খেলি, ক্লান্ত হয়ে পড়ি, এটা লো চ্যালেঞ্জ। আমার সমবয়সী বন্ধু বান্ধবদের সাথে খেললে তখন এটা ইকুইভ্যালেন্ট চ্যালেঞ্জ, ওটা আমি এনজয় করি এবং অংশগ্রহণ করি প্রচুর ক্লান্তির পরেও। কিন্তু হঠাৎ করে টিম ইন্ডিয়ার এগেনস্টে আমাকে নামিয়ে দিলে কিন্তু হাই চ্যালেঞ্জ, আমি কিন্তু সেই ক্ষেত্রে অভ্যস্ত নই এবং আমি ডিপ্রেসড হব, আগেই ভয় পাবো এবং মাঠে নামার আগেই আমি যেন হেরে বসে থাকবো। তাহলে চ্যালেঞ্জ আর স্কিলের রেশিওটা যেন প্রপোর্শনেট হয় এবং এটা লক্ষ্য আমাদের মাস্টারমশাইদেরই রাখতে হবে। এবার যেটা নিয়ে বলছিলাম প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স চলে এসেছে। দেখুন বৌদ্ধিক ক্ষেত্র, তার দেখুন স্ট্রেংথ জোন দিয়েছে, জোন অফ স্ট্রেংথ, প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, এরিয়া অফ ইন্টারেস্ট, পজিটিভ অ্যাটিটিউড, এক্সেপশনাল এবিলিটি, অর্থাৎ এই প্রথম 4টে। আর শেষ 3টে আমি বললাম চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জেস মানে এই জায়গায় শিশুরা সাধারণত নড়বড়ে হয়, এই জায়গায় ওদের সাপোর্ট দিতে হবে। আর এই সাপোর্টটা দিতে হবে এই জায়গাটাকে, এই জায়গাগুলোকে বিচার করে ওগুলোর মাধ্যমে এখানে সাপোর্ট সিস্টেম ক্রিয়েট করতে হবে। প্রশ্ন হলো কীভাবে করব, একটা উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন আপনি যখন প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স নিচ্ছেন, এর আন্ডারে দেখুন 8খানা আপনাকে প্যারামিটার তৈরি করে দেওয়া আছে। এই 8খানা প্যারামিটারের মধ্যে ধরুন ওয়ার্ড স্মার্ট আপনি লিখছেন যখন, যে এখানে কী লিখবো, অনেকেরই প্রশ্ন যেগুলি কী লিখবো, এগুলো কি ওয়ার্ড স্মার্ট কী বা আমরা নেচার স্মার্ট কী প্রভৃতি। দেখুন ব্যাখ্যাগুলো সুন্দর করা আছে। আপনি শিশুকে পড়াতে পড়াতে আপনার থেকে বেটার শিশুকে কেউ জানে না, কারণ আপনি যখন এটা ফিল আপ করছেন তার আগে ওই শিশুটার সাথে আপনি 4 মাস কাটিয়েছেন, 3 মাস ফর্মেটিভ, 1 মাস সামেটিভে কাটিয়েছেন এবং এরপর আপনি শিশুটা কি কথাবার্তায় দক্ষ, সে কি শব্দের ব্যবহার বাগ্মিতার সাথে করতে পারে, সে যে কোনো সমস্যাকে রাইটিং বা স্পোকেনভাবে বলতে পারে, যদি পারে তাকে আপনি ওয়ার্ড স্মার্ট দিলেন। তার থেকে ওর পরবর্তীকালে দেখা যেতে পারে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সে ওয়ার্ড স্মার্টটা আরও আপগ্রেডেড হয়েছে বা তার সাথে সে লজিক স্মার্ট হয়েছে, অর্থাৎ গণিত, অঙ্ক, মাপ, সাইজ, কোনো কাজ দিলে খুব সহজে করতে পারে। পিকচার স্মার্ট, কোন পিকচার স্মার্ট মানে এখানে শুধু ছবি আঁকাই নয়, কোনো একটা প্যাটার্নকেও খুব দ্রুত বুঝতে পারে। যেমন আপনি বললেন যে তুই যা প্রত্যেকটা লাইনকে সোজাভাবে দাঁড় করা যেন টারা ব্যাখা না হয়, তুমি যাও একটা গোল, সবাইকে হাত ধরে ঠিক গোল করাও, তুমি এক এক ধাপ গ্যাপে গ্যাপে একজনকে দাঁড় করাও। এই জায়গাগুলো আসছে স্পেশাল ইন্টেলিজেন্স। মিউজিক স্মার্ট আমরা জানি, কোনো বাচ্চা যদি মিউজিকের প্রতি তাদের টেন্ডেন্সি থাকে, ভালো গান গায়, ভালো ধরুন ডান্স করে,
হ্যাঁ, বডি স্মার্ট, যে যোগা করতে পারে, জিমন্যাস্টিক করতে পারে, এক্সারসাইজ করতে পারে প্রভৃতি, তার থেকে তাহলে যে যেটা পারে সেটা তার কোর কনফিডেন্সের একটা ক্রাইটেরিয়া। কারণ আমরা সবসময় আমার জানা জিনিসটা নিয়ে লড়াই করতে চাই, অজানা হলে আমি হার মেনে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে ওকে জানা থেকে অজানার দিকে নিয়ে যাওয়ার জন্য আমি প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, এখানে যতগুলো প্যাটার্ন বলা আছে দেখুন, সেলফ স্মার্ট আছে, ও নিজেকে ঠিক রাখতে পারে, যত্নে রাখতে পারে, কিন্তু সেই যত্ন অন্যের মধ্যে কীভাবে সঞ্চারিত করতে হয় ও জানে না। যদি জানে এবং অন্যকেও যত্ন নিতে শেখায় তখন সে পিপল স্মার্ট হয়ে যাবে। নেচার স্মার্ট, যে নেচারকে কেয়ার করে, ডিস্টার্ব করবে না, ডিস্ট্রয় করবে না, পলিউট করবে না, সে গ্রোথ যত্নের সাথে জড়বে। তাহলে এই গুণগুলোই পরবর্তীকালে আবার দেখা যাচ্ছে এরিয়া অফ ইন্টারেস্টে আসছে। প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স গেল, আপনি দেখতে পাবেন এখানে যে এরিয়া অফ ইন্টারেস্ট আছে, আগের স্লাইডটা আমি পের করে দিলাম, আপনারা আগের স্লাইডটা চাইলে এখানে রইল, একটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন। আমাদের মাল্টিপল ইন্টেলিজেন্সগুলোকে কীভাবে আমি প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সগুলোকে জীবনে কোথায় কোথায় লাগছে ছবির আকারে এখানে দেওয়া আছে। আমি আর আলোচনা করছি না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এরিয়া অফ ইন্টারেস্ট এখানে দেখুন দেওয়া আছে, নানান শিশুর এরিয়া অফ ইন্টারেস্ট নানান রকম হয়। ইন্টারেস্ট শব্দটার সাথেই যেন আমাদের পজিটিভ একটা ব্যাপার যুক্ত আছে। যে শিশু যে ব্যাপারে ইন্টারেস্ট রয়েছে সেই শিশুকে আমি সেই ব্যাপারে তাকে সেই কাজগুলি দেবো। যেমন কেউ ভালো ছবি আঁকতে পারে, কেউ ভালো বাজনা বাজাতে পারে, কেউ ইনস্ট্রুমেন্ট ভালো বাজায়, কেউ ক্লে মডেলিং ভালো করে, কেউ অরিগামি ভালো করে, কেউ ড্রয়িং ভালো করে, হ্যাঁ, কেউ রোল প্লে ভালো করে, কেউ ডিবেট ভালো করে। এই যে কাজগুলো আমরা বিদ্যালয়ের মধ্যে করেই থাকি, তাহলে এখান থেকে তার সাংস্কৃতিক মুক্তির যে দিক, যেটি প্রতিটি মানুষের প্রয়োজন, লাস্ট স্লাইডে বলেছিলাম, সেই জায়গাটাও নির্মাণ করা যাচ্ছে এবং ধরা যাচ্ছে যে প্রত্যেকটি শিশু তার বাড়ি থেকে একটা সংস্কৃতি নিয়ে এসছে, সেই সংস্কৃতিকে অবহেলা না করে, সেই সংস্কৃতিকে ছোট না করে তাকে রিফাইন্ড করার চেষ্টা। তার মধ্যে যদি এমন কিছু থাকে যে গুণ সমাজে চলতে গেলে ওকে পিছিয়ে ফেলবে, তাহলে সেগুলো শিক্ষক শিক্ষিকারা নিজেদের মতো করে, আমরা নিজেদের মতো করে রিফাইন্ড করব। পজিটিভ অ্যাটিটিউডের এখানে অনেক রকম দেওয়া রয়েছে, অর্থাৎ অ্যাটিটিউড, অ্যাটেনশন এবং অ্যাডজাস্টমেন্ট, এই তিনটি হচ্ছে আজকের আলোচনার মুখ্য বিষয়। আমরা এখনও পর্যন্ত যা করলাম, ফরম্যাটিভ, তার থেকে সামেটিভ, তার থেকে এলপিসিডি, তার থেকে আমরা চলে এলাম বিসিও, এবং বিসিও থেকে এলাম লাইফ স্কিল। তাহলে লাইফ স্কিল পর্যন্ত যেতে গেলে আমার কি দরকার? আমার দরকার অ্যাটেনশন। অ্যাটেনশন কীভাবে হয় না, অ্যাটেনশন হয় প্র্যাকটিসের মাধ্যমে। তাহলে আমরা যত যে জিনিস প্র্যাকটিস করব, প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট, আমার অ্যাটেনশন স্প্যান বৃদ্ধি পায়। যখনই অ্যাটেনশন স্প্যান আমার বৃদ্ধি পাবে, আমি কি করতে পারবো? আমার একটা অ্যাটিটিউড তৈরি হবে, আমার অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ তৈরি হবে। তাহলে অ্যাটিটিউড যখনই লাইফের দিকে তৈরি হবে, আমি অ্যাডজাস্ট করার ক্ষমতা হবে আমার নিজের সাথে, পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে, বন্ধুবান্ধবদের সাথে, বৃহত্তর সমাজের সাথে। এবং যখন আমার সেই ক্ষমতাটা তৈরি হবে, তখন আমি লাইফ স্কিল তৈরি হয়েছে বলা যাবে। কেননা তখন আমি ওই ক্লাসরুমের ভেতর থেকে ক্লাসরুমের বাইরে বেরিয়েছি এবং রিয়েল লাইফে পা রেখেছি। তাহলে আমরা দেখতে পেলাম পরে আছে এক্সেপশনাল এবিলিটি। এক্সেপশনাল এবিলিটি দেখুন, কোনো শিশুর মধ্যে ব্যতিক্রমী যদি কোনো দক্ষতা থাকে, সেগুলো এখানে উল্লেখ করা আছে। এই দক্ষতাগুলো মূলত থাকে, এছাড়াও যদি আপনাদের কিছু মনে হয় দিতে পারেন, সেগুলো হচ্ছে অ্যাডাপ্টেবল ইন ডিফিকাল্ট সিচুয়েশন। বহু বাচ্চা আছে যারা কখনো কমপ্লেন করে না, যেমনই সিচুয়েশন হোক, রিসোর্স যতই কম হোক, ও কোনো রকমে চালিয়ে কাজটা কমপ্লিট করে। এবং দেখুন বেসিক্যালি আমরা হিউম্যান ক্যাপিটাল হিসেবে কতটা দক্ষ তা কিন্তু নির্ভর করে তার উপরই, যে আপনার কাছে মিনিমাম লিস্ট অপরচুনিটি আছে, তবুও আপনি একটা কাজকে সফলতার সাথে করছেন, কোনো অভিযোগ না করে, কোনো এক্সকিউজ না দিয়ে। তখন সেই মানুষটি কী হয়, অন্য 10 জনের থেকে সুদক্ষভাবে তাকে সম্মান পায়, সমাজে চলতে পারে। তো প্রতিটি শিশুর মধ্যেও এই ধরনের এবিলিটি এক্সেপশনাল আছে, এগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো সেখানে লিখে দেওয়া। এবার আমার জোন অফ উইকনেস যেটা রয়েছে সেখানে রয়েছে। সাধারণত এই উইকনেসগুলো শিশুদের মধ্যে দেখা যায় যে সে একাডেমিক উইকনেস থাকতে পারে, একাডেমিকের মধ্যে আবার কোনো বিশেষ সাবজেক্টের প্রতি তার দুর্বলতা থাকতে পারে। অ্যাংজাইটি টু অ্যাটেন্ড স্কুল রেগুলারলি, যদি তা হয় তাহলে কেন আসছে না, বাড়ির পরিবেশের জন্য, সামাজিক না বিদ্যালয়ে আকর্ষণ কম, কী অসুবিধা সেটা আইডেন্টিফাই করা, সেটাকে রেমিডি দেওয়া। অ্যাংজাইটি টু অ্যাপিয়ার ইন টেস্ট, এক্সামিনেশন, ইভ্যালুয়েশন, এটা তখন আমাদেরও হয়। হঠাৎ করে যদি এই ক্লাসের পর বলা হয় একটা পরীক্ষা নেওয়া হবে, সবাই প্রস্তুত, পুরো পরিস্থিতিটাই পরিবর্তন হয়ে যাবে যদি এটা একটা ট্রেনিং রুম হয়ে থাকে। যে গ্রহণের জায়গাটা ছিল, সামগ্রিকভাবে যে অ্যাকসেপ্টেন্সের লেভেলটা ছিল সেটা কমে যাবে, চ্যালেঞ্জ থ্রো হবে, মানুষ নিজেকে ডিফেন্স করে, পরীক্ষা কেন দেবো ইত্যাদি। তো শিশুদের মধ্যেও কিন্তু সেই একই মেকানিজম, কারণ আমরাও শিশু ছিলাম, আজ বড় হয়েছি, সেই মেকানিজমটা কাজ করে। তো সেটাকে ইরাডিকেট করতে হবে। অ্যাংজাইটি টু ইন্টারাক্ট উইথ ফ্রেন্ডস, ক্লাসমেটস, বন্ধুবান্ধব, অনেকে ইন্ট্রোভার্ট হয়, কথা বলতে চায় না,
তো সোশ্যাল এক্সচেঞ্জ না হলে শিশু নিজেকে সোসাইটির কোন স্তরে আছে বুঝতে পারে না। সে অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, হ্যাঁ, বা কোন স্তরে রয়েছে সেটাকে যদি ধরতে হয় তাহলে 10টা বাচ্চার মধ্যে মিশলে তবে সে বুঝতে পারে। তখন অভিযোগ অনুযোগ কমে যায় এবং শিশু নিজেকে অ্যাডজাস্টমেন্ট লেভেলটা বাড়িয়ে ফেলে। করোনার সময় যেটা হয়েছিল, বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকে, এটা আরও সুস্পষ্টভাবে বোঝা গেছিলো যে তার আগে একটা ধারণা ছিল বিদ্যালয়ে গেলেও হবে, না গেলেও হবে, কিন্তু তখন এটা বোঝা গেল যে বিদ্যালয়ের কাজটা শুধু কিন্তু লার্নিং নয়, তার সাথে স্কুলিংও। এই জন্য লার্নিংটা এলপিসিডিতে এসে শেষ হচ্ছে, বিসিওতে যখন যাচ্ছেন ওটা হচ্ছে স্কুলিং। তাহলে স্কুলিং কি না, ভ্যালু তৈরি করাচ্ছে ছেলেটার মধ্যে, আর লার্নিং কি না, একটা প্রসেস। তাহলে প্রসেসটার সাথে যখন ভ্যালু অ্যাড হচ্ছে তখন শিশুর কী তৈরি হলো, স্কিল। আর সেই স্কিলটাকে যখন সে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারছে তখন হচ্ছে লাইফ স্কিল। তাহলে এইভাবে মুভমেন্টটা চলছে আমাদের। আবারও বললাম, তাহলে আলোচনার কেন্দ্রে কে রয়েছে, শিশুর অ্যাটেনশন এবং শিশুর অ্যাডজাস্টমেন্ট পাওয়ার, যেটা দিয়ে শিশু নিজের অ্যাটিটিউড ডেভেলপমেন্ট করছে। এবার দেখুন আর কি হতে পারে, তার দুর্বলতা কোথায় থাকতে পারে, লার্নিং গ্যাপ, এগুলোর মধ্যে লার্নিং গ্যাপ থাকতে পারে, এখানে কিছু উল্লেখ আছে। এর বাইরেও যদি আপনাদের মনে হয় আপনারা সেই লার্নিং গ্যাপগুলো ওখানে লিখতে পারেন এবং লিখে সেই লার্নিং গ্যাপ থেকে শিশুকে কীভাবে, এটা একবার পেজটা আরেকবার দেখে নিন, শিশুকে কীভাবে সেই লার্নিং গ্যাপ থেকে বের করা যাবে বা ওই লার্নিং গ্যাপটাকে কমিয়ে ফেলা যাবে সেদিকে দেখতে হবে। এখন এই লার্নিং গ্যাপ শব্দটা বলে একটা কথা মনে এলো, সেটা হচ্ছে আপনি ফর্মেটিভ পরীক্ষা নিচ্ছেন, সামেটিভ নিচ্ছেন। ফর্মেটিভ হচ্ছে ওর এন্ট্রি লেভেল, সামেটিভ হচ্ছে এক্সিট লেভেল। এক্সিট লেভেল আর এন্ট্রি লেভেলের যে পার্থক্য সেটাই হচ্ছে কিন্তু লার্নিং, প্রসেস অফ লার্নিং। তাহলে এই লার্নিংয়ের কোয়ালিটি কেমন হবে সেটা ডিপেন্ড করবে এক্সিট আর এন্ট্রি লেভেলের যে ডিফারেন্স, এই প্রসেসটার কোয়ালিটির উপরে। স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি আমরা জানি যে এই তিনটের মধ্যে একটা যদি কারো থাকে তাহলে সেটা লিখবো, না থাকলে সেখানে এনে লিখে দেবো, নট অ্যাপ্লিকেবল। লার্নিং ডিসঅর্ডার যদি থাকে রিডিংয়ে তাকে আমরা বলি ডিসলেক্সিয়া, যদি রাইটিংয়ে থাকে ডিসগ্রাফিয়া, আর যদি ডিসঅর্ডার থাকে অঙ্কে বা কোনো ক্যালকুলেশনে যোগ বিয়োগ চিহ্নিত করতে তখন হয় ডিসক্যালকুলিয়া। এই তিনটে যদি থাকে তাহলে উল্লেখ করবেন, না থাকলে সেই জায়গাটা আমরা কী লিখে দেবো, এনে লিখে দেবো। এইবার আমার কি চলে এসছে দেখুন, আমার চলে এসছে বিসিও, যেটা নিয়ে বললাম স্কুলিং। অর্থাৎ এতক্ষণ আমি লার্নিং নিয়ে পড়ছিলাম, এবারে স্কুলিং চলে এলো। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত ও পরিমাণগত জ্ঞান গঠন করছিল, তারপর গুণগত জ্ঞান, ওর মান আমরা যাচাই করলাম, তারপর স্কুলিংয়ে ওর সাথে নৈতিক জ্ঞান আমরা যুক্ত করলাম, যে তার সেলফ অ্যাওয়ারনেস, কমিউনিকেশন স্কিল, কোলাবোরেটিভ থিঙ্কিং, এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, এই যে ব্যাপারগুলো ওর কাছে যে রিসোর্স রয়েছে তা দিয়ে লিস্ট অপরচুনিটিতে ও সফলতার দিকে কতটা এগিয়ে দিয়ে যাচ্ছে তার উপর নির্ভর করে এবিসিডি দিয়ে আমরা গ্রেড করলাম। এবং শেষে আমরা যখন এবিসিডি দিয়ে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামে দেখুন, এগুলো আপনারা স্ক্রিনশট নিতে পারেন, এগুলোকে বলে রুব্রিক। অর্থাৎ আমি ABCD কীভাবে ধরবো না, একটা বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম প্রথমে সেলফ অ্যাওয়ারনেস আছে, তাহলে অ্যাওয়ারনেসের কোন লেভেলে বাচ্চাটা আছে সেটা ধরে আপনি তাকে একটা নাম্বার দিতে পারেন। এই ধরনের ছোট ফ্রেজ বা স্টেটমেন্টকে বলে রুব্রিক। রুব্রিকের একটা লিমিটেশনস আছে যে এই স্টেটমেন্টের বাইরে যাওয়া যায় না, মানে ABCD এর বাইরে আপনি দিতে পারবেন না। একটা লিবার্টি আছে যে A থেকে D যা ইচ্ছা আপনি দিতে পারেন এই রেঞ্জটার মধ্যে থেকে। এইভাবেই আমাদের এখানে যে আপনার যত রকমের বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম আছে প্রত্যেকটারই কিন্তু এই ক্ষেত্রে দেওয়া হয়েছে, আপনারা পজ করে এগুলো কিন্তু নিতে পারেন। অনেকের কাছে এগুলো অলরেডি রয়েছে, যাদের কাছে নেই তারা এখান থেকে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ডিসিশন মেকিং চলে এলো, এরপর আমরা চলে এলাম বিহেভিয়ারাল কগনিটিভ 9 নম্বর, লাস্টে 10 নম্বর অ্যাস্থেটিক অ্যাপ্রিসিয়েশন। অর্থাৎ আমরা যে কাজই করি সেই কাজ যেন পরিপাটির সাথে হয়, আমার সেই কাজ যেন সম্পূর্ণতার দিকে আমাকে এগিয়ে নিয়ে যায়, আমার সেই কাজ অন্যের মধ্যে কোনো বিপরীত মনোভাব নির্মাণ না করে এবং সেই কাজ আমার মধ্যে কোনো ইগো সৃষ্টি না করে। এইভাবে যদি একটা কাজকে কাজের স্বার্থে আনন্দের সাথে সম্পূর্ণ করা যায় তাহলে তার থেকে যে রস আস্বাদন হয় তাতে জীবনের যে গুণমান তা অনেক বেশি উন্নীত হয়। তো একটি শিশুকে ছোট থেকে জীবনের এই জায়গায় পৌঁছে দেওয়ার গুরুভার আমাদের মধ্যে রয়েছে, আমাদের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মূলত। এছাড়া আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমি প্রণাম জানাই, যারা প্রাথমিক থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত যাদের সাথে আমি পড়াশোনা, যাদের সাহচর্যে আমি বড় হয়েছি, বা যারা তারপরে গিয়েও আমি অন্য স্যারের নাম ডক্টর সন্দীপ রায়ের নাম বলেছি, আমার মা বাবা প্রভৃতি, যাদের সান্নিধ্য আমাকে এই জায়গাতে এসে এই কথাগুলি বলতে আপনাদের সামনে সাহস যোগাচ্ছে বা আমাকে এই সামর্থ্য নির্মাণ করে দিয়েছে। এবার দেখবেন আপনার মার্কশিট যখন এখানে চলে আসবেন টার্ম এন্ডে একদম নিচে দেখুন এখানে শ্রেণী শিক্ষক হেড টিচারের স্বাক্ষর রয়েছে, কারণ আপনি এটাকে কী দিচ্ছেন, ফিনিশিং দিচ্ছেন এবং অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছেন যে বাচ্চাটার কী হলো, কুণ্ডলী তৈরি হলো। এবার একটা ভাবুন তো, একটা বাচ্চার পুরো 1 থেকে 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত যখন এটা এইভাবে সিরিয়াসলি মানে অটোমেটিক কনস্ট্রাকটিভ এঙ্গেজমেন্টের মাধ্যমে শিশু এবং শিক্ষক শিক্ষিকার সাথে তৈরি হবে, তাহলে কোনো উপায় আছে কি যে শিশুটির উন্নতি হবে না? হবেই। এবং আমরা আজকে হয়তো যে প্রচেষ্টা আমরা অনেকে লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা করছি, আমরা আশাবাদী, আমরা সেই দিকেই তাকিয়ে থাকব। আমাদের জন্য যে ধরনের
পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট যে ধরনের মহামূল্যবান নথি, মহামূল্যবান রিসার্চের রেজাল্ট আমাদের হাতে তুলে দিয়েছে, তাকে কাজে লাগিয়ে আমাদেরও দায় রয়েছে সমাজের প্রতি, সেই শিশুদের প্রতি তাদেরকে আদর, যত্ন, ভালোবাসা দিয়ে কিভাবে আমরা একটি সুনাগরিক তৈরি করব। এই আলোচনার শেষ অংশ সেটা এখান দিয়ে শেষ করব। তাহলে আমরা বুঝতে পারলাম বিসিও লাইফ স্কিল আগেই আমি আলোচনা করে দিয়েছিলাম। বিসিও পর্যন্ত আপনি পৌঁছে যাওয়া মানেই আপনি কি করলেন, যে ইনফরমেশান লার্নিং আউটকাম দিয়ে শুরু করেছিলেন তার সামেশান নিয়ে আপনি সামেটিভে চলে এলেন, তার থেকে কম্পিটেন্সি ডেভেলপ হলো, তার কম্পিটেন্সির কোয়ালিটি অ্যানালিসিস করার জন্য এলপিসিডিতে এলেন, সেটা স্কিলে কনভার্ট করার জন্য বিসিওতে এলেন, স্কিলকে লাইফ স্কিলে কনভার্ট করার জন্য একদম বছরের শেষে সারা বছর শিশুটির যা নানা রকম আপনার পরিমাণগত এবং গুণগত মান আমরা দেখেছি, তার সামগ্রিক বিচারের নিরিখে শিশুটির লাইফ স্কিলে কোন জায়গায় অ্যাচিভ করতে পেরেছে ABCD দিয়ে আমি তাকে পৌঁছে দিলাম। এইভাবে একটি ক্লাস শিশু শেষ হলো। এখানে দেখা যাচ্ছে আমার অংশগুলোকে ভালোভাবে যদি দেখি, লার্নিং প্রথমে লাইফ স্কিল আর বিসিও কী কাজ করছে না, এগুলো হচ্ছে বিহেভিয়ার মেজার্ড বাই গ্রেড। ওই জন্য দেখবেন এই দুটোতে ABCD আছে। কেন? গ্রেড কাকে বলি? যেখানে আপনি নিজের অবস্থান বা অন্যরা তাদের অবস্থান বুঝতে পারে তুলনার মাধ্যমে, 1:many বা many:1 দিয়ে। পরবর্তী আমি এসেছি LPCD। এখানে আমরা কী দিচ্ছি? কোয়ালিটি স্টেটমেন্ট। এখানে হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডাইনামিক্স অফ ব্রেন ফাংশন। আমার ব্রেন ফাংশন কোন দিকে কাজ করছে আমরা দেখেছি, কগনিটিভের যে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, এরিয়া অফ ইন্টারেস্ট, এগুলো সবই ব্রেন ফাংশন কীভাবে কাজ করছে এবং তাকে কোন জায়গায় উন্নীত করব পারপাসফুলি, সেই জায়গাটাকে বুঝতে সাহায্য করছে। শেষ আমার আসছে ফর্মেটিভ, যেটা ডায়াগনস্টিক আমরা বলেছি, কারণ রেমিডিয়াল মেজারমেন্ট দিতে পারছি। সামেটিভ, যেটা জাজমেন্টাল, পরীক্ষা দেওয়ার পর নম্বর পেয়ে গেলে সেটা আর পরিবর্তন করা যায় না এবং তার যোগফল তার সামগ্রিকভাবে বছরের শেষে তার গুণমান বিচারে সহায়তা করে। এটা ওই জন্য মার্কস ওরিয়েন্টেড এবং সাবজেক্ট লিমিটেড, লার্নিং আউটকাম বেসড, অবজারভেবল এবং মেজারেবল। এই আলোচনার পর আমরা এই যে আমাদের হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এন্টার স্টেপগুলো দেওয়া আছে, এটা স্ক্রিনশট আমাদের নেওয়ার দরকার নেই, সারা বছর করছি, এগুলো আমরা অবগত। আমাদের অর্ণব স্যারের কথা মতো আমি এই স্লাইডটা এখানে স্যার বলেছিলেন দিতে, ক্লাস 4 সবার আমি ছাত্র সুনির্মল বসু। দেখতে পাচ্ছেন এখানে যে ভ্যালুগুলো অন্য কালারে করা আছে। একটা কবিতার মাধ্যমে কবিতা পড়তে গিয়ে আপনি শুধু ডিফাইনই করছেন না, তাকে অ্যানালাইজ করছেন, তাকে আপনি রিমেম্বারিং জোনে কাজ করছে, তারপরে আমার কোথায় আন্ডারস্ট্যান্ডিং চলে আসছে, তারপরে অ্যানালিসিস চলে আসছে, তারপরে ইভ্যালুয়েটিং আসছে এবং শেষে ক্রিয়েটিভ একটা জায়গায় আপনি গিয়ে কবিতা সম্বন্ধে নিজের মতামত দিচ্ছেন। এবং সাথে সাথে যেহেতু আপনি কম্প্রিহেন্ড করেছেন, সুতরাং এই যে গুণগুলো দেওয়া রয়েছে, এই গুণগুলো কোথাও না কোথাও আপনার মধ্যে, আপনার চরিত্রের মধ্যে বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে। এই বলে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। আশা করব যারা দেখলেন তাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমি খুব উপকৃত হব। আমার অসংখ্য ধন্যবাদ আপনাদের। নমস্কার।